এবার আমরা নেক্সট কি আসবো না, এবার আমরা নেক্সট পড়বো টপিক যে গ্রিন হাউস এফেক্ট। ঠিক আছে, ঠিক আছে, গ্রিন হাউস এফেক্ট এবং গ্রিন হাউস গ্যাস নেক্সট টপিক হচ্ছে আমাদের এইটা। ক্লিয়ার? তো গ্রিন হাউস এফেক্ট এবং গ্রিন হাউস গ্যাসটা কি? তো ফার্স্ট আমরা দেখি যে গ্রিন হাউস এফেক্টটা কি না। গ্রিন হাউস এফেক্ট হচ্ছে যে পৃথিবীতে কি থাকছে না, পৃথিবীর বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের কি থাকছে, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড, বিভিন্ন ধরনের ক্ষতিকারক গ্যাসীয় পদার্থ কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলে কিন্তু উপস্থিত থাকছে। তো নেক্সট দেখো গ্রিন হাউস এফেক্ট এবং গ্রিন হাউস গ্যাস। তো গ্রিন হাউস এফেক্টটা আমরা জানি, আমরা দেখেছি যে গ্রিন হাউস গ্যাসটা কি না। গ্রিন হাউস গ্যাসটা হচ্ছে যে বিভিন্ন ধরনের রাসায়নিক দূষিত পদার্থ বা ক্ষতিকারক গ্যাসীয় পদার্থ, যেরকম নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি ধরনের গ্যাসগুলো কি হচ্ছে না পৃথিবীর বায়ুমণ্ডলে থাকছে। তো পৃথিবীর বায়ুমণ্ডলে থাকার ফলে কি হচ্ছে না, সূর্য থেকে যে রশ্মি আসছে বা অবলোহিত রশ্মিটা আসছে, ওই অবলোহিত রশ্মিটা কি হচ্ছে না এই সমস্ত গ্যাসগুলো দ্বারা কনজিউম হচ্ছে। কনজিউম হওয়ার ফলে কি হচ্ছে না, যখন এই রশ্মিগুলো কি হচ্ছে না আর ফিরে যেতে পারছে না, ফিরে না যেতে পারার জন্য কি হচ্ছে না এই গ্যাসগুলো দ্বারা রশ্মিটা কনজিউম হওয়ার ফলে কি হচ্ছে না পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতাটা বাড়ছে এবং সঙ্গে সঙ্গে ভূপৃষ্ঠের উষ্ণতাটাও বাড়ছে। এই যে টোটাল ফ্যাক্টরটা, এই টোটাল ফ্যাক্টরটাকে আমরা কি হিসাবে ডিসক্রাইব করব না, গ্রিন হাউস গ্যাস হিসাবে কিন্তু ডিসক্রাইব করব। এই যে টোটাল জিনিসটা, এটাকেই আমরা কি বলবো না, গ্রিন হাউস গ্যাস। ক্লিয়ার? বোঝা গেল? তো গ্রিন হাউস গ্যাসের জন্য বিভিন্ন ধরনের এফেক্ট আমরা দেখতে পাচ্ছি, তো ওইগুলো আমরা পরপর কিন্তু ধীরে ধীরে পড়বো। ঠিক আছে, তো দেখে নেই যে গ্রিন হাউস গ্যাসগুলো আমাদের মেন কি কি আছে। ফার্স্ট আমরা দেখবো কি না, ফার্স্ট আমরা দেখবো যে গ্রিন হাউস গ্যাস, এইগুলো জানা কিন্তু ইম্পর্টেন্ট। তো ফার্স্ট আমরা আসছি কি না কিছু গ্রিন হাউস গ্যাসের নাম। তো ফার্স্ট আমরা কি আসছি না, ফার্স্ট আমরা আসছি কার্বন ডাইঅক্সাইড। এটা হচ্ছে কি না, এটা হচ্ছে আমাদের মেন গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, এর টোটাল অবদানটা কত না, এর টোটাল এফেক্টটা হচ্ছে 50% কার্বন ডাইঅক্সাইডের। তারপর নেক্সট আমরা কি আসছি না, নেক্সট আমরা আসছি ডাইনাইট্রোজেন অক্সাইড বা N2O। ঠিক আছে, এর অবদানটা কত, এর অবদানটা হচ্ছে 19%। ক্লিয়ার? তারপরে নেক্সট আমরা কি আসছি না, নেক্সট আমরা আসছি CFC ক্লোরোফ্লুরোকার্বন। ঠিক আছে, এর অবদান কত, এর অবদান কিন্তু আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে হয়ে যাচ্ছে 10%। এটাকে আমরা 10 to 16% ধরতে পারি। ঠিক আছে, 10 to 16%। নেক্সট আমরা কি আসছি না, নেক্সট আমরা আসছি O3 ওজোন। ঠিক আছে, ওজোন গ্যাসের অবদানটা কত হয়ে যাচ্ছে না, ওজোন গ্যাসের পার্সেন্টেজটা হয়ে যাচ্ছে কিন্তু 8%। নেক্সট আমরা কি আসছি, নেক্সট আমরা আসছি জলীয় বাষ্প। জলীয় বাষ্প, ঠিক আছে, এর অবদানটা কত না, এর অবদানটা হয়ে যাচ্ছে কিন্তু 2%। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে কার্বন ডাইঅক্সাইড, ডাইনাইট্রোজেন অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, ওজোন এবং জলীয় বাষ্প, এই সমস্ত এগুলোই হচ্ছে কি না আমাদের গ্রিন হাউস গ্যাস। ক্লিয়ার? তো আমাদের প্রধান গ্রিন হাউস গ্যাস কি, আমাদের কিন্তু মেন গ্রিন হাউস গ্যাস হচ্ছে কিন্তু কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, মেন গ্রিন হাউস গ্যাস। মেন গ্রিন হাউস গ্যাস কি না, মেন গ্রিন হাউস গ্যাস কিন্তু হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, যার অবদানটা কত, যার অবদানটা কিন্তু হচ্ছে 50%। ক্লিয়ার? ঠিক আছে, হয়ে গেছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তাহলে এই মেন গ্রিন হাউস গ্যাস কি না, এই মেন গ্রিন হাউস গ্যাসটা হচ্ছে আমাদের প্রধান গ্রিন হাউস গ্যাস কি, কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তো এখানটা আমরা নেক্সট আসবো যে আমাদের পড়ে কি না, আমাদের পড়ে যে একটি জৈব গ্রিন হাউস গ্যাসের উদাহরণ দাও। জৈব গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, বা একটা অর্গানিক গ্রিন হাউস গ্যাস। অর্গানিক গ্রিন হাউস গ্যাস কি হবে না, অর্গানিক গ্রিন হাউস গ্যাস কিন্তু আমাদের হবে CH4 বা মিথেন। ঠিক আছে, দুটো জিনিস কিন্তু ডিফারেন্ট। আমাদের প্রধান গ্রিন হাউস গ্যাস কি হচ্ছে, আমাদের প্রধান গ্রিন হাউস গ্যাস কিন্তু হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এবং জৈব গ্রিন হাউস গ্যাস কি, জৈব গ্রিন হাউস গ্যাস কিন্তু হচ্ছে মিথেন। ক্লিয়ার? দুটো টার্ম আমাদের মনে থাকবে যে প্রধান গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর জৈব গ্রিন হাউস গ্যাস কি না, জৈব গ্রিন হাউস গ্যাস হচ্ছে মিথেন। ক্লিয়ার? এই যে টার্মগুলো, এই টার্মগুলো আমাদের জানতে হবে, কারণ এইখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসবে যে কিছু গ্রিন হাউস গ্যাসের উদাহরণ দাও।
তাহলে আমরা বলতে পারবো কিছু গ্রিন হাউস গ্যাসের উদাহরণ। আমাদের প্রধান গ্রিন হাউস গ্যাস কি? প্রধান গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। জৈব গ্রিন হাউস গ্যাস কি? জৈব গ্রিন হাউস গ্যাস হচ্ছে মিথেন। ঠিক আছে, এবার আমরা কি আসবো না, এবার আমরা নেক্সট আসবো অ্যালবাডো। অ্যালবাডো, অ্যালবাডো বিষয়টা কি? ঠিক আছে, তো অ্যালবাডো বিষয়টা কি? কি হচ্ছে না, সূর্য থেকে পৃথিবীতে কিছু পরিমাণে তাপ আসছে। ঠিক আছে, এই তাপগুলো কি হচ্ছে না, জলীয় বাষ্প, ধূলিকণা, বালুকণা ইত্যাদি দ্বারা কি হচ্ছে প্রতিফলিত হয়ে সূর্য থেকে যে পরিমাণে তাপ আসছে তার প্রায় 34% কিন্তু ফিরে যাচ্ছে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে আমরা কি বলবো না, অ্যালবেডো বলবো। ঠিক আছে, তাহলে অ্যালবেডো বিষয়টা কি না, অ্যালবেডো বিষয়টা হচ্ছে সূর্য থেকে আগত তাপের 34%। ঠিক আছে, বায়ুকণা, ধূলিকণা, জলীয় বাষ্প ইত্যাদি দ্বারা প্রতিফলিত হয়ে পুনরায় মহাশূন্যে ফিরে যায়। পুনরায় কি হয়? পুনরায় মহাশূন্যে ফিরে যায়। ঠিক আছে, একেই আমরা কি বলছি না, একেই অ্যালবেডো বলে। প্রত্যাবর্তনের এই ঘটনাকে কি বলা আছে? অ্যালবেডো। মনে রাখবে। প্রত্যাবর্তনের এই ঘটনাকে আমরা কি বলছি? অ্যালবেডো। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো না, 34% of sunlight is bounce back by reflecting atmospheric particle is known as অ্যালবেডো। ক্লিয়ার? মনে থাকবে, কোশ্চেন আছে যে অ্যালবেডো কি। ঠিক আছে, তাহলে এই টার্মটা আমরা ডেসক্রাইব করতে পারবো যে সূর্য থেকে আগত তাপের 34% কি হচ্ছে বায়ুকণা, ধূলিকণা, জলীয় বাষ্প ইত্যাদি দ্বারা প্রতিফলিত হয়ে কি হচ্ছে না পুনরায় মহাশূন্যে আবার ফিরে যাচ্ছে। প্রত্যাবর্তনের এই ঘটনাটাকে আমরা কি বলবো না, প্রত্যাবর্তনের এই ঘটনাটাকে আমরা বলবো অ্যালবেডো। ঠিক আছে, 34% of sunlight is bounced back by reflecting on atmospheric particles such as sand particle, ঠিক আছে, ওয়াটার পার্টিকেল এটসেট্রা ইজ নোন অ্যাজ অ্যালবেডো। ক্লিয়ার? তাহলে অ্যালবেডো কি বিষয়টা আমরা বুঝতে পারলাম, বোঝাতে পারা যাবে। ঠিক আছে, তো এবার আমরা নেক্সট কি আসবো, নেক্সট টপিক আমাদের এখন কি আসছে না, নেক্সট টপিক এবারে আমাদের আসবে যে গ্রিন হাউস গ্যাসের উপযোগিতা। ঠিক আছে, গ্রিন হাউস গ্যাসের উপযোগিতা এবং ক্ষতি। ঠিক আছে, ফার্স্ট আমরা কি আসবো না, ফার্স্ট আমরা আসবো কিছু উপযোগিতাতে আসবো গ্রিন হাউস গ্যাসের। ঠিক আছে, ফার্স্ট আমরা কি আসবো না, কিছু উপযোগিতা গ্রিন হাউস গ্যাসের। ইউজ অফ গ্রিন হাউস গ্যাস। তো গ্রিন হাউস গ্যাসের কিছু উপযোগিতা কি কি হচ্ছে না, গ্রিন হাউস গ্যাসের কিছু উপযোগিতা হচ্ছে যে পৃথিবীর বায়ুমণ্ডলের কি হচ্ছে না মানটা বজায়, উষ্ণতাটা বজায় থাকছে। ঠিক আছে, তো গ্রিন হাউস গ্যাসগুলো থাকার ফলে পৃথিবীতে কি হচ্ছে, পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতাটা বজায় থাকছে। যদি গ্রিন হাউস গ্যাস পৃথিবীতে না থাকতো তাহলে কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা কিন্তু বজায় থাকতো না, তাহলে কি হতো, পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা অনেক কম হতো বা শীতল হতো অনেক পৃথিবীর বায়ুমণ্ডলটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা পয়েন্ট ইউজ হিসাবে এটাকে আমরা বলতে পারি গ্রিন হাউস গ্যাসের। ঠিক আছে, তাহলে কি বলতে পারি যে বায়ুমণ্ডলের উষ্ণতাটা নির্দিষ্ট থাকছে, বায়ুমণ্ডলের উষ্ণতা নির্দিষ্ট থাকে।
যা জীবজগতের বাঁচার জন্য উপযোগী বলতে পারি। ঠিক আছে, এটা তাহলে একটা তার ইউজ হতে পারে। ঠিক আছে, এবার তার ড্রব্যাক কি হতে পারে? ড্রব্যাক তো অনেকই আছে আমরা জানি। ঠিক আছে, তার ড্রব্যাক কি কি আছে না, ড্রব্যাক অনেক কিছুই আছে, ড্রব্যাক বা ক্ষতি। ঠিক আছে, ড্রব্যাক কি কি আছে না, গ্রিন হাউস গ্যাসের ফলে কি হচ্ছে না, যখন গ্রিন হাউস গ্যাসগুলো পৃথিবীতে প্রচুর পরিমাণে উপস্থিত থাকছে তখন কি হচ্ছে না, পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতাটা বাড়ছে। এই যে জিনিসটা, এটাকে আমরা কি বলছি না, গ্লোবাল ওয়ার্মিং হিসাবে ডিনোট করছি, গ্লোবাল ওয়ার্মিং। ঠিক আছে, এই গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি হচ্ছে না, গ্লোবাল ওয়ার্মিং এর ফলে পৃথিবীর বায়ুমণ্ডলে কিন্তু বিভিন্ন যে পার্টিকেল আছে, বিভিন্ন পার্টিকেল বলতে পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে, তারপরে বলতে পারি যে সমুদ্রের জলতল বৃদ্ধি পাচ্ছে। এই সমস্ত কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর ফলে হচ্ছে। তো গ্লোবাল ওয়ার্মিংটা কোথা থেকে আসছে না, গ্রিন হাউস এফেক্ট থেকে আসছে। গ্রিন হাউস গ্যাসের ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়ছে, উষ্ণতা বাড়ার জন্য কি হচ্ছে না, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমরা কি বলছি, গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কিন্তু এই টাইপের বিষয়গুলো কিন্তু দেখা দিচ্ছে। ক্লিয়ার? তো মোটামুটি এগুলোই আছে আমাদের। ঠিক আছে, তো এবারে আমরা কিছু এমসিকিউ বেস কিন্তু কোশ্চেনে যাব। তো এমসিকিউ বেস কোশ্চেনে যাওয়ার আগে আমরা আর একটা জিনিস দেখে নিই। ঠিক আছে, তো এমসিকিউ বেস কোশ্চেনে যাওয়ার আগে আমরা একটা জিনিস দেখব যে জীবাশ্ম জ্বালানি। ঠিক আছে, জ্বালানি বা ফুয়েল বা জ্বালানি। ঠিক আছে, আচ্ছা, ফুয়েল বা জ্বালানি কি বিষয়টা কি না, ফুয়েল বা জ্বালানি হচ্ছে যে পৃথিবীর নিচে ভূগর্ভের চাপে এবং তাপে কি হচ্ছে না, কাঠ, কয়লা প্রভৃতি জমে কি হচ্ছে, সেখান থেকে পেট্রোলিয়াম জাত পদার্থ তৈরি হচ্ছে। পেট্রোলিয়াম তৈরি হচ্ছে, এই যে পেট্রোলিয়াম, কাঠ, কয়লা, এগুলোকেই আমরা কি বলবো না, এগুলোকেই কিন্তু আমরা জ্বালানি হিসাবে ডিফাইন করব। ঠিক আছে, তো এখানটায় জ্বালানির ক্ষেত্রে কি আসবে না, জ্বালানির ক্ষেত্রে ফার্স্ট আমরা আসবো কি, ক্যালোরিফিক ভ্যালু। ঠিক আছে, ডেফিনেশন আছে আমাদের ক্যালোরিফিক ভ্যালু। ঠিক আছে, বা কি না, বা তাপন মূল্য। ওকে, ক্যালোরিফিক ভ্যালু বা কি আছে, তাপন মূল্য। তো ডেফিনেশনটা আমরা কি হবে বলতে পারি যে কোনো জ্বালানির একক ভরের দহনে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়, কোনো জ্বালানির একক ভরের দহনের ফলে যে তাপ শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে, তাকে কি বলা হচ্ছে না, তাকে আমরা বলছি কি, তাপন মূল্য। তাকে ওই জ্বালানির কি বলা হচ্ছে না, তাপন মূল্য। ঠিক আছে, ঠিক আছে, তো এবারে কি আসছে না, এবারে আসছে তাপন মূল্যের ইউনিট। ঠিক আছে, তাপন মূল্যের ইউনিট কি, এসআই ইউনিট। কি এসআই ইউনিট হচ্ছে জুল পার কেজি। ঠিক আছে, তাপন মূল্যের এসআই ইউনিটটা কি হচ্ছে না, তাপন মূল্যের এসআই ইউনিট হচ্ছে জুল পার কেজি। ঠিক আছে, তো এবারে নেক্সট আমরা কি আসবো না, এবারে আমরা নেক্সট আসবো ইগনাইশন পয়েন্ট। নেক্সট পয়েন্ট আমরা কি আসবো না, নেক্সট পয়েন্ট আমরা আসবো ইগনাইশন পয়েন্ট। ঠিক আছে, ইগনাইশন পয়েন্ট বা কি, জ্বালানি বিন্দু। ইগনাইশন পয়েন্ট বা কি, ইগনাইশন পয়েন্ট বা জ্বালানি বিন্দু। তো জ্বালানি বিন্দু কি, নিরবিচ্ছিন্ন দহন প্রক্রিয়ার জন্য যে ন্যূনতম উষ্ণতা জ্বালানির প্রয়োজন, ন্যূনতম দহন প্রক্রিয়ার জন্য যে পরিমাণ জ্বালানির প্রয়োজন, তাকে ওই জ্বালানির কি বলবো না, জ্বলন বিন্দু বা ইগনাইশন পয়েন্ট কিন্তু বলবো। ঠিক আছে, ন্যূনতম দহন প্রক্রিয়ার জন্য যে উষ্ণতা জ্বালানির প্রজ্বলন ঘটে। ঠিক আছে, তো ন্যূনতম দহন প্রক্রিয়ার জন্য যে উষ্ণতায় জ্বালানির প্রজ্বলন ঘটে। ঠিক আছে, তো ওটাকেই আমরা লিখবো যে উষ্ণতায়
জ্বালানির প্রজ্বলন ঘটে, ঠিক আছে, প্রজ্বলন, ওটাকে আমরা কি বলবো না ইগনাইশন পয়েন্ট বা জ্বালানি বিন্দু হিসাবে কিন্তু আমরা ডিনোট করব, ঠিক আছে। তো আমি ডেফিনেশনগুলো তোমাদের লিখে দিচ্ছি, ক্যালোরিফিক ভ্যালু এবং আমাদের যে ডেফিনেশনটা আছে ইগনাইশন পয়েন্ট, সেটা আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের জন্য লিখে দিচ্ছি। তো ক্যালোরিফিক ভ্যালুটা কি না, ক্যালোরিফিক ভ্যালুটা কি, ক্যালোরিফিক ভ্যালুটা হচ্ছে অ্যামাউন্ট অফ ক্যালোরিজ জেনারেটেড, অ্যামাউন্ট অফ ক্যালোরি জেনারেটেড, যত পরিমাণ জ্বালানির প্রয়োজন বা অ্যামাউন্ট অফ ক্যালোরিজ জেনারেটেড when a unit amount of substance, when a unit amount of substance when a unit amount of substance is completely oxidized, is completely oxidized and is determined using the bomb calorimeter and আর দরকার নেই এটা আমাদের, ঠিক আছে, ইজ কমপ্লিটলি অক্সিডাইজড, ঠিক আছে। এবারে নেক্সট আমরা কি আসবো না, নেক্সট আমরা আসবো যে ইগনাইশন পয়েন্ট, ইগনাইশন পয়েন্ট, ঠিক আছে। ইগনাইশন পয়েন্ট কি বলেছে, দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার অফ অ্যাসফল্ট, ইগনাইশন পয়েন্টের ডেফিনেশনটা আমরা কি বলতে পারি, দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার অফ asphalt when the mixture of air, when the mixture of air and the flammable gases generated, and the flammable gases generated when asphalt is heated, when asphalt is heated, when asphalt is heated touch a flame, touch a flame and keeps burning for 5 seconds and keeps burning, বাস এটুকুই, keeps burning, ঠিক আছে। এটাকেই আমরা কি বলছি না, এটাকেই আমরা বলছি তার ইগনাইশন পয়েন্ট। তো ইগনাইশন পয়েন্টটা দেখো বিষয়টা কি রকম না, কোনো একটা জ্বালানির জ্বলনের জন্য বা তার প্রজ্বলনের জন্য ন্যূনতম যতটা পরিমাণ কি থাকছে না দহনযুক্ত পদার্থের প্রয়োজন, ঠিক আছে, বা যে উষ্ণতায় তার দহন প্রক্রিয়াটা স্টার্ট হবে, ঠিক আছে, যে উষ্ণতায় তার জ্বলন প্রক্রিয়াটা স্টার্ট হবে ওই উষ্ণতাটাকেই আমরা কি বলবো, ওই উষ্ণতাটাকেই তার আমরা জ্বালানি বিন্দু বা ইগনাইশন পয়েন্ট হিসাবে কিন্তু ডিফাইন করব। তার জন্য ডেফিনেশনটা বলা হয়েছে যে দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার অফ অ্যাসফল্ট when the mixture of air and the flammable gas generated when asphalt is heated touch a flame and keeps burning, ক্লিয়ার। তো এগুলোই আছে আমাদের জ্বালানি তাপন মূল্য এবং সঙ্গে তার জ্বালানি বিন্দু, ঠিক আছে। তো এবার আমরা চলে আসবো কি না, এবার আমরা চলে আসবো কিছু সলিড ফুয়েল, কিছু লিকুইড ফুয়েল এবং কিছু গ্যাসিয়াস ফুয়েল, ঠিক আছে। ফার্স্ট আমরা আসছি কি না, ফার্স্ট আমরা আসছি কিছু সলিড ফুয়েল। সলিড ফুয়েল কি কি হতে পারে আমাদের, সলিড ফুয়েল হতে পারে যেরকম কয়লা, কাঠ, এগুলা কি না, এগুলা হচ্ছে সমস্ত কিন্তু আমাদের সলিড ফুয়েল, ঠিক আছে। কয়লা, কাঠ, কোক, পেট্রোলিয়াম, এগুলা সমস্ত কিন্তু আমাদের কি হচ্ছে না সলিড ফুয়েল। নেক্সট এবার আমরা আসছি কি না, নেক্সট আমরা আসছি লিকুইড ফুয়েল। লিকুইড ফুয়েল, তো লিকুইড ফুয়েল কি কি গুলো হচ্ছে, লিকুইড ফুয়েল হচ্ছে গ্যাসোলিন, কেরোসিন, পেট্রোল, ডিজেল, ঠিক আছে, এই টাইপের জিনিসগুলি কি হচ্ছে না লিকুইড ফুয়েল। গ্যাসোলিন, পেট্রোল, ডিজেল, ঠিক আছে, কেরোসিন, এগুলা হচ্ছে আমাদের কি না, এগুলা হচ্ছে আমাদের লিকুইড ফুয়েল। নেক্সট এবার আমরা আসছি কি না, নেক্সট আমরা আসছি গ্যাসিয়াস ফুয়েল। গ্যাসিয়াস ফুয়েল, কিছু গ্যাসিয়াস ফুয়েলের এক্সাম্পল কি হতে পারে, প্রোডিউসার গ্যাস, ওয়াটার গ্যাস, কোল গ্যাস। ফার্স্ট কি আসছে না প্রোডিউসার গ্যাস,
নেক্সট আমরা আসছি কি ওয়াটার গ্যাস, নেক্সট আমরা আসছি কি কোল গ্যাস। এগুলা সমস্ত কিন্তু আমাদের সংকেতগুলো কিন্তু জানতে হবে বা কেমিক্যাল ফর্মুলাগুলো কিন্তু জানতে হবে, ঠিক আছে। কোল গ্যাস। নেক্সট আমরা আসছি কি এলপিজি, নেক্সট আমরা আসছি কি সিএনজি, ঠিক আছে। এই টাইপের জিনিসগুলো কি হচ্ছে না সলিড ফুয়েল, লিকুইড ফুয়েল এবং গ্যাসিয়াস ফুয়েলের এক্সাম্পল। যেখানটা এলপিজি কি না, যেখানটা এলপিজি হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। সিএনজি কি, সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, ঠিক আছে, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, ঠিক আছে। তারপরে কি হচ্ছে সিবিডি, সিবিডিটা কি সিবিএম, সিবিএম কি সিবিএম হচ্ছে কোল বেড মিথেন, ঠিক আছে। সিবিএমটা কি সিবিএমটা হচ্ছে কোল বেড মিথেন। এই টাইপের কিন্তু কিছু আমাদের পয়েন্ট কিন্তু এই টাইপের কিন্তু কিছু আমাদের ফর্মুলাগুলো কিন্তু জানতে হবে। ওকে, কোল বেড মিথেন হয়েছে। তো এবার আমরা নেক্সট কি আসবো না, এবার আমরা নেক্সট আসবো যে মিথেন হাইড্রেট। এটা আমাদের এক্সাম্পল পড়ে অনেক সময়, দেখে নি মিথেন হাইড্রেট। মিথেন হাইড্রেটটা কি, মিথেন হাইড্রেটটা হচ্ছে CH4 ডট 23H2O, ঠিক আছে, 4CH4 ডট 23H2O। এটাকেই আমরা কি বলছি না, এটাকেই আমরা কিন্তু মিথেন হাইড্রেট হিসাবে ডিনোট করছি। ক্লিয়ার? তো এই টাইপের জিনিসগুলোই কিন্তু আমাদের দেখতে হবে। তো আজকের ক্লাসে মোটামুটি আমাদের যে এনভায়রনমেন্টাল স্টাডিজ ছিল, এনভায়রনমেন্টাল স্টাডিজটা মোটামুটি আমরা কমপ্লিট করে নিয়েছি। তো এখানটায় আর সেরকম কিছু নেই আমাদের। তো যে সমস্ত টপিকগুলো ছিল ওই সমস্ত টপিকগুলো কিন্তু আমি তোমাদের ব্রিফলি ডিসকাস করলাম। তো এখানের উপরে কিছু আমরা এমসিকিউ কোশ্চেন এবারে করব। তো এখান থেকে খুব বেশি এমসিকিউ কোশ্চেন নেই, কিছু এমসিকিউ কোশ্চেন আছে। তো এই এমসিকিউ কোশ্চেনগুলো দেখবো, আর ক্লাসে যা পড়ানো হলো এর ভেতর থেকে কিন্তু এক্সামে এমসিকিউ কোশ্চেন কিন্তু আসবেই, ঠিক আছে। তো বি কেয়ারফুলি, তোমরা ক্লাসটা ফলো করো। ক্লাসের মধ্যে অনেক আমরা কোশ্চেন কিন্তু আলোচনা করে দিয়েছি যখন আমরা পুরো পড়িয়েছিলাম, ঠিক আছে। তো ওই টাইপের কোশ্চেনগুলো আসতে পারে, যেরকম ধরো আসতে পারে সলিড ফুয়েলের কিছু এক্সাম্পল দিতে পারে, বা লিকুইড ফুয়েলের এক্সাম্পল, বা সিবিএম এর ফুল ফর্ম, বা ট্রপোপজ কি, স্ট্র্যাটোপজ কি, শান্ত মন্ডল কাকে বলে, ক্ষুব্ধ মন্ডল কাকে বলে, এদের উচ্চতার রেঞ্জটা কি রকম, তাপমাত্রার সঙ্গে এদের উচ্চতা কেমন ভাবে পরিবর্তন হচ্ছে, এই টাইপের বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। বা ধরো একটা জৈব গ্রিন হাউস গ্যাস, এই টাইপের বিভিন্ন কোশ্চেন কিন্তু আসতে পারে। তো বি কেয়ারফুলি, তোমরা কিন্তু আজকের ক্লাসটা ভালোভাবে ফলো করো। আমরা নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের উপরে কিছু এমসিকিউ কোশ্চেন আলোচনা করব, যেগুলো কিন্তু জেক্সপো এবং ভূগোলের দুটো এক্সামের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। তো বি কেয়ারফুলি, আজকের ক্লাস তোমরা ফলো করো, দিলে নেক্সট ক্লাসে যে এমসিকিউ কোশ্চেনগুলো হবে ওই এমসিকিউ কোশ্চেনগুলো কিন্তু বুঝতে তোমাদের কোনো আর অসুবিধে থাকবে না, ঠিক আছে। তো ক্লাস মোটামুটি এই চ্যাপ্টারটা আমাদের কোনো সেরকম বোঝার নেই, মোটামুটি কিছু মেমোরি বেস কিন্তু কিছু কোশ্চেন আনসার থাকবে। তো ওই কোশ্চেন আনসারগুলি আমাদের কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। তো বি কেয়ারফুলি, ক্লাসটা ফলো করো, এবং তোমাদের যদি ফার্দার কোনো প্রবলেম থেকে থাকে আজকের ক্লাসের ওপরে বা আজকের টপিকের ওপরে, তোমরা কিন্তু ইন্ডিভিজুয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাও, আমি তোমাদের ফিডব্যাক কিন্তু দেবো। তো আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ক্লাসে। থ্যাংক ইউ।